ডায়াবেটিক পেশেন্টরা কি ডার্ক চকলেট খেতে পারে? ইউরিক অ্যাসিডে কি দুধ খাওয়া যায়? সামুদ্রিক মাছ একদম না, মাছের ডিম হতে পারে, মাংসের মেটে হতে পারে, এটা একদম না। রেড মিট একদম না, অ্যান্ড অ্যালকোহল। মাইগ্রেন ভালো হবে কিভাবে? ব্ল্যাক কফি ভালো খাওয়া? জবা চা খেলে কি ক্রিয়েটিনিন কমবে? বিস্কিট, এক বাঞ্চ বিস্কিট, এক কাপ চা সকালবেলা নিয়ে খেয়ে নিলাম, যেগুলো কিন্তু বেলি ফ্যাট বাড়ার মেন কারণ। গল ব্লাডারে স্টোন তিনি কি অ্যাভয়েড করবেন আর কি খেলে ভালো? যে খাবারগুলোর মধ্যে নুন লুকিয়ে থাকে, পাঁপড়, আচার, সস, এই জিনিসগুলো খাবো না। থাইরয়েড এবং কোলেস্টেরল থাকলে কি ঘি খাওয়া যায়? শীতকালের সবজিগুলো, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলো নাকি খাওয়া যায় না, তো এটা পুরোপুরি একটা মিথ। কিডনিতে পাথর হলে কি খাওয়া ঠিক না? আটা, রুটি, মানে যেগুলোতে একটু ফাইবার আছে সেরকম খাবার খাবো। রেড মিট খাবো না, চিকেন খেতে পারি। কি খেলে শ্রবণ শক্তি বাড়বে? স্ট্রোক আর হার্ট অ্যাটাক এটা খুব বেশি শোনা যায়। হার্টের সমস্যা খুব কম এজ থেকে, এখন আর বয়স্কদের রোগ নয়। তো হার্ট ভালো রাখতে কি কি খাওয়া দাওয়া করা যেতে পারে? এই ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনেগার ভীষণ ভালো কাজ করে। সর্ষের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল নাকি ঘি, কি খাবে? মানে কোন তেলটা খুব ভালো খাওয়ার? 30-35 বছর আগে তখন কিন্তু এত তেল ছিল না এবং মানুষের মধ্যে এত রোগও ছিল না। তো এগুলো কিন্তু না, ওই অলিভ অয়েল, এগুলো কিন্তু ভীষণভাবে একটা মার্কেট পলিসি। নমস্কার, হ্যালো ডক্টরে আপনাদের স্বাগত। আমি স্মৃতি আপনাদের সঙ্গে। আপনি কি জানেন আপনার বাড়ির ডাক্তারবাবু হলো আপনার খাবারের পাত, মানে আপনি কি খাচ্ছেন, আর আপনার রান্নাঘর। দুজন ডাক্তারবাবু আপনার বাড়িতেই রয়েছেন, আর আপনি অসুস্থ হচ্ছেন, ওষুধ কিনছেন, ডাক্তার দেখাচ্ছেন, খাচ্ছেন। কি খেলে আমরা ভালো থাকবো আর কি খাওয়া কোন রোগের ক্ষেত্রে একেবারেই উচিত নয়, আজকের পডকাস্ট থেকে ঠিক এটাই আমরা জানার চেষ্টা করব। আমি জানাবো না, আমাদের সঙ্গে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি রয়েছে। রাখি, কেমন আছো? ভালো আছি, তুমি? খুব ভালো আছি, আর এবার তোমার অ্যাডভাইস পাবো, আরও ভালো হয়ে যাব। তবে আপনাদের জানাই যে আজকের পডকাস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। কীরকম? অন্যান্য দিন পডকাস্টগুলোতে আমি প্রশ্ন করি, আর আজ প্রশ্ন করবেন আপনারা। না, আপনারা ভাবছেন কিভাবে প্রশ্ন করব? এই যে আপনাদের প্রশ্নগুলো নিয়েই তো আমি বসেছি এতদিন। আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজে যারা যারা প্রশ্ন করেছেন, হ্যাঁ প্রচুর প্রশ্ন আছে সেখানে, মিনিমাম 500-1000 প্রশ্ন হবে। এতগুলো প্রশ্নের উত্তর তো একদিনে দেওয়া সম্ভব নয়, আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে তারই মধ্যে থেকে 25টি প্রশ্ন আমরা বেছে নিয়েছি, একেবারে আপনাদের নাম সহ সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে, তাই পুরো এপিসোডটা দেখতে ভুলবেন না। আমি প্রথমেই চলে যাই যে প্রশ্নে। তনুশ্রীদি এবং মিতাদি আপনারা প্রশ্ন করেছেন। তবে তনুশ্রীদি এবং মিতাদি, আপনাদের এই প্রশ্নটা কিন্তু আমি বলবো যে প্রচুর মেয়েদের, প্রচুর মহিলা, প্রচুর মা বোনেদের, কি না পেটের মেদ কমাবো কিভাবে। মানে এই প্রশ্নটা শুধু তনুশ্রীদি বা মিতাদির প্রশ্ন নয়, মানে সবার হয়ে ওনারা করে দিয়েছেন, রেখেছেন। হ্যাঁ দেখো, পেটের মেদ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যেটা কেন বাড়ছে, এই রুট কজটা কি। এই রুট কজ কিন্তু আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল, যে আমরা অ্যাক্টিভিটি ভুলে গেছি, আমাদের অ্যাক্টিভিটি করার সময় নেই, এবং খাওয়া দাওয়া দুটোই। মানে আগেকার দিনে তুমি আমাদের মায়েদেরকে দেখবে না যে তাদের একটা বেশ বেলি ফ্যাট ছিল, কারণ তারা বসে ঘর মুছতে পারতো। কিন্তু এখনকার দিনে যদি এটা বলা হয়, অর্ধেক মেয়ে কিন্তু এটা পারবে না। হাঁটু সমস্যা, কোমরের স্পন্ডিলাইটিস, এটাই মানে এই যে বেলি ফ্যাট, মানে আমাদের অ্যাক্টিভিটির অভাব, এটা প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, যে একটা ইনস্ট্যান্ট খেয়ে নিচ্ছি, কিছু খাওয়ার নেই, ম্যাগি খেয়ে নিলাম, মানে এক যে প্রসেসড ফুড, ম্যাগি, ময়দা, এগুলো খাওয়া, কিছু সকাল থেকে খাওয়ার সময় হয় না, বিস্কিট, এক বাঞ্চ বিস্কিট, এক কাপ চা সকালবেলা নিয়ে খেয়ে নিলাম। বিস্কিট মানে ময়দা, পাম অয়েল, যেগুলো কিন্তু বেলি ফ্যাট বাড়ার মেন কারণ। আমরা ভাত, রুটি, মুড়ি মেনলি খাই রাদার দ্যান প্রোটিন। সো এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক,
প্রসেসড ফুড, যে ফাস্ট ফুড ইনটেক যেগুলো আজকে আমাদের টিনেজারদের মধ্যে বেলি ফ্যাট, মানে সে হয়তো এমনি রোগা, বেলি ফ্যাটের সমস্যা তার, এই যে কি খাবো বাইরে বেরিয়ে একটা রোল খেয়ে নিলাম, এই যে ফাস্ট ফুড খাওয়া, এই প্রত্যেকটাই কিন্তু বেলি ফ্যাট বাড়ার অন্যতম কারণ। তবে আজকে আমি একটা তোমাকে বেশ ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলতে পারি সবার জন্য, যে এই যে তুমি শুরুতেই বললে রান্নাঘর, এই উপাদানগুলো কিন্তু রান্নাঘরেই পাবে। সেটা হচ্ছে জিরে, মৌরি আর আদা, এই তিনটে জিনিসকে যদি এক গ্লাস জলের ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে এবং দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে, এটা সকালে খালি পেটে দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে, এটা যদি নিয়মিতভাবে খাওয়া যায়, এটা কিন্তু বেলি ফ্যাটের জন্য ম্যাজিকের মতন কাজ করে। দেখো বাইরের কোনো ওষুধ নয়, বাইরের কোনো কেমিক্যাল নয়, কিচ্ছু না, এবং এগুলোর এত ভালো গুণাগুণ আছে। তো এগুলো কিন্তু বেলি ফ্যাটের ক্ষেত্রে খুব বেশি কাজ করে। তো এটা হলো, এবং একটু অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে, মানে সারাদিনে অ্যাটলিস্ট 10-15 মিনিট নিজের জন্য রাখুন। প্লাস অন্য কিচ্ছু করার সময় পাচ্ছেন না, জাস্ট সূর্য নমস্কার দুবার, মানে যে 12 কাউন্টের সূর্য নমস্কার হয় স্টেপ, মানে সূর্য নমস্কার হচ্ছে এমন একটা জিনিস একদম মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অর্গানের ফাংশনিং এতে হয়। কিছু করার সময় নেই, হাঁটার সময় নেই, অ্যাটলিস্ট দুবার সূর্য নমস্কার প্রত্যেকদিন অভ্যেস করুন, বেলি ফ্যাট ঠিক হয়ে যাবে। বাহ, এটা আমরা সবাই জেনে নিলাম। আচ্ছা, পরের প্রশ্নে যাই। নার্ভের সমস্যায় মাথা ঘোরে, প্রশ্ন করেছেন রঞ্জন রায়। রঞ্জনদা, আপনার উত্তর নিশ্চয়ই রাখি দেবে। তো নার্ভের সমস্যায় মাথা ঘোরে, এটার মেডিসিন নয়, কিন্তু নার্ভের সমস্যা যাদের আছে, নার্ভের সমস্যা কিন্তু এখন খুব বাড়ছে আমাদের অনেকের মধ্যে, তো নার্ভের সমস্যা যাদের আছে তারা কি খাবে কি খাবে না? সেক্ষেত্রে আমরা শুরুতে যেটা একটু মনিটর করতে বলি, যে তাদের বিপি কেমন থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ব্লাড প্রেশার একটু কমের দিকে থাকে। তো সেই যদি মানে সেটা কমের দিকে থাকে, তাহলে আমরা একটু আয়রন রিচ খাবার, মানে যেটা মাংসের মেটে হোক বা যার মধ্যে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো হয়, শীতকালে এখন পালং শাক, তো এই ধরনের একটু আয়রন রিচ খাবার তারা ডায়েটে রাখুন। বা যাদের এই মাথা ঘোরা বা নার্ভের সমস্যা আছে বা নার্ভ রিলেটেড ওষুধ খান, তাদের জেনারেলি একটু পটাশিয়াম রিচ খাবার, মানে ধরো কলা হতে পারে, সেটা সবুজ শাকপাতা হতে পারে, ডাল হতে পারে, এই ধরনের খাবার, যে কোনো ডাল আমরা একটু ডায়েটে রাখার অ্যাডভাইস দিই। নুনটা কম, মানে নুন একদম কম, মানে যেটুকু রান্নায় না দিলে নয় ওইটুকুই। অ্যালকোহল ইনটেক বন্ধ, মানে আমি লিমিট বলতে পারি না, আমি অ্যাভয়েডই বলছি এই ক্ষেত্রে। অ্যান্ড কফি, এটাও কিন্তু ভীষণভাবেই মাথা ঘোরা, যাদের এই নার্ভের সমস্যা আছে বা ওষুধ খান এই রিলেটেড কিছু, তাদের জন্য কিন্তু এই নার্ভের সমস্যায় কফিটা ঠিক নয়। কফিটা একদম ঠিক না। চা চলতে পারে, বাট কফিটা নয়। এই ক্যাফিন ইনটেকটা আমাদের নার্ভকে কি করে বলতো, আরো মানে হয় স্টিমুলেট করে, নয় রিল্যাক্স করে। এবার যাদের নর্মাল মানুষ, তাদেরকে হচ্ছে নার্ভ স্টিমুলেট করছে, ঠিক আছে, কফি। এবার যারা এই ওষুধটা খান, তাদের শরীরে তো অন্য মেকানিজম কাজ করছে ওষুধের জন্য, তাদের শরীরে গিয়ে কিন্তু এই কফিটা পুরো উল্টো রিয়াক্ট করে, তাদের পুরো নার্ভ একদম রিল্যাক্স করে দেয়, মানে তাদের কফি খেলে মনে হয় যেন শরীর ছেড়ে দিচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে আমরা তখন কফিটা খেতে বারণ করি। চা চলতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু কফিটা না। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন, ব্ল্যাক কফি ভালো খাওয়া? মানে আমি কোনো রোগ জ্বালাতে বলছি না, ব্ল্যাক কফি ভালো? ব্ল্যাক কফি খাওয়া খুব ভালো, মানে ব্ল্যাক কফি আমাদের মেটাবলিজমকে বাড়ায়, বা যেটা ধরো আমাদের একটু এনার্জি দেয় যে হরমোনটা ডোপামিন, তো সেটার সিক্রিশনে ব্ল্যাক কফি হেল্প করে। মানে ধরো তুমি ওজনে এত রিফ্রেশিং লাগে, মানে তুমি প্রত্যেকদিনই ভাবছো জিমে যাব, ওয়ার্কআউট করব, কিন্তু সেই এনার্জিটা পাচ্ছ না, তো ঠিক ওই যে টাইমের তুমি আধ ঘন্টা আগে 1 কাপ ব্ল্যাক কফি খাও, বাহ, সেটা কিন্তু ওই ডোপামিনের স্পাইকটা হতে হেল্প করবে। বাহ। আচ্ছা, এসা খান তিনি প্রশ্ন করেছেন, ক্রিয়েটিনিন বেড়ে গেলে কাঁচা হলুদ কি খাওয়া যায়? মানে উনি হয়তো কাঁচা হলুদটা খান রেগুলারলি, কিন্তু ক্রিয়েটিনিন হয়তো ওনার বেড়ে আছে। এসা খান তিনি প্রশ্নটা করেছেন। এই ক্ষেত্রে বলবো না, কারণ ক্রিয়েটিনিন বাড়ছে মানে আপনার কিডনি প্রপারলি ফাংশন করছে না, ঠিক আছে। এবং
ক্রিয়েটিনিন কি শরীরের একটা বর্জ্য পদার্থ, যেটা কিডনির মাধ্যমে শরীর বার করে দেয় শরীরে। কিডনি তো ছাঁকনির কাজ করছে, তো তার মানে ছাঁকনিটা প্রপারলি ছাঁকতে পারছে না, এবং যাদের এই কিডনির সমস্যা আছে তাদের দেখা যায় কিন্তু পটাশিয়াম বাড়ারও একটা সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে মানে কিডনির সমস্যা, ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া বেশি, পটাশিয়াম কম খাবো, এরকমই আমরা ডায়েটের অ্যাডভাইস করি। তো কাঁচা হলুদে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, সো যাদেরই এই কিডনির সমস্যা আছে, ক্রিয়েটিনিন বেশি, তারা কিন্তু কাঁচা হলুদ স্ট্রিক্টলি এড়িয়ে চলুন। বাহ, তাহলে আপনি শুনলেন যে আপনার উত্তরটা ঠিক কি না, খাওয়া যাবে না। পিসিওডি হলে কি খাবো কি খাবো না, রিয়ামণি প্রশ্ন করেছেন। আর এই পিসিওডি পিসিওএস এই দুটো মানে এখন নেই এরকম বাড়ি বোধহয় পাওয়া যায় না, একজন না একজন মেম্বারের থাকবে। ঠিক কথাই। তো এই পিসিওডির ক্ষেত্রে কি খাবে কি এটাও কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যে পুরোপুরি তুমি কিন্তু আগে মানে অ্যাটলিস্ট 15 বছর আগেও কিন্তু এত পিসিওডি ছিল না, কারণ এই লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করার সময় নেই, সকালবেলা উঠে একটা মেয়ে জাস্ট খালি পেটে বেরিয়ে যাচ্ছে কলেজ, তো এই ব্রেকফাস্ট স্কিপ করা, ইনস্ট্যান্ট খাবার খাওয়া, সেডেন্টারি লাইফস্টাইল, এবং সব মিলিয়ে তাদের যেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তাদের শরীরে যে ওই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে প্রথম 15 দিন, নেক্সট 15 দিন, এই পুরো হরমোনাল সাইকেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের এই হরমোনাল ইমব্যালেন্স রয়েছে বা সিস্ট রয়েছে, মানে পিসিওডি অ্যান্ড পিসিওএস দুটোর ক্ষেত্রেই বলছি যে একটা ব্যালেন্স ডায়েট ফলো করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে ডায়েটই হচ্ছে অ্যাকচুয়াল ওষুধ পিসিওডির ক্ষেত্রে। মানে অনেক ডক্টরকে আমি দেখেছি তারা কোনো ওষুধ দেন না, শুধু বলেন ডায়েট, প্রপার ডায়েট করো, ব্যালেন্স ডায়েট খাও, ওয়েট মেনটেন করো, হরমোনাল ইমব্যালেন্সটাকে ঠিক করো, তোমার এটা আপনা থেকেই সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একদম ব্যালেন্স ডায়েট। সেরকম যাদের খুব বেশি তাড়া সকালবেলা বেরোনোর, আমরা কিছু ইনস্ট্যান্ট স্মুদি বা চিল্লা, মানে যেটা আর কি ওয়ান পট মিল হিসেবে আমরা খাই, হেলদি খাবারগুলো, প্রোটিন বেশি করে খাবো। তো এই কয়েকটা জিনিস, যে ব্রেকফাস্ট স্কিপ করব না, প্রত্যেক দিন কিছু একটা সিজনাল ফ্রুটস, মানে আমাকে কিউই খেতে হবে না, আমি শীতকালে কমলা লেবু খাবো, তো একদম বাড়ির কাছে পাওয়া যায় এরকম কিছু ফল আমরা রাখবো ডায়েটে। অ্যান্ড বেশ কিছু ডিটক্স টি পিসিওডির ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, লাইক ক্যামোমাইল টি, ব্লু টি, এইগুলোকে আমরা পেশেন্ট স্পেসিফিক ওয়েতে ডায়েটে ইনক্লুড করি। অ্যান্ড যে সিডসগুলো আছে, আমরা একটা সিড সাইকেল দিই, তো এই সিডসগুলোও কিন্তু ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এই সিডসগুলোও কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে ভীষণ হেল্প করে। তো এইভাবে যে তার সাইকেল কীরকম 28 দিন 30 দিন, তো সেই হিসেবে ব্যাপারটাকে আমরা ক্যালকুলেট করে তাকে আমরা সিড সাইকেল প্রেসক্রাইব করি। তো নিজে নিজেটা না করে একবার একটু দেখে নেওয়া দরকার। এটা কোনোভাবেই মানে নিজে নিজে আমি সোশ্যাল মিডিয়া দেখে করলাম সেটা নয়, কারণ পিসিওডি এমন একটা প্রবলেম, আজকে মনে হচ্ছে যে হ্যাঁ সিস্টের সাইজ একদম ছোট, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আজ থেকে 2 বছর পরে সেটা র্যাপিডলি চেঞ্জ হতে পারে। তো সেই জায়গায়, এবং এটা যদি কেউ বলে থাকে যে একদম কিওর হয়ে গেছে, এটা কিন্তু একদম ভুল কথা, এটা হয় না। এটা হয়তো একদম মানে সাপ্রেসড ওয়েতে আছে, যে তোমার শরীরে কোনো ক্ষতি করছে না, কিন্তু একদম সেরে গেছে, আমার আর সিস্ট নেই, এটা কিন্তু বলা যায় না। কি কি খাওয়াটা উচিত না, খাওয়াটা না হয় কি খাবে সেটা একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে তার কেস হিস্ট্রি দিয়ে জেনে নেবে। এই যেটা তুমি যেগুলো বললে এগুলো খেতে পারেন, কিন্তু কি কি খাওয়াটা একেবারে উচিত না। এই ক্ষেত্রে আমরা ময়দাটা একদম বারণ করি, এবং যে অত্যাধিক ফ্রাইড খাবার সেটাকে আমরা বারণ করি। এবার কেউ বলবে যে আমি কি একদিনও খেতে পারবো না, মানে রেয়ার খাওয়া আর রেগুলার খাওয়ার মধ্যে তফাৎ। চিট ডেও কিন্তু পিসিওডি ডায়েট প্ল্যানের মধ্যেই ইনক্লুডেড, যে তুমি চিট ডেতেও সারাদিনের অন্য খাবারগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেটাও কিন্তু আমরা তাদেরকে বলে দিই, যে তুমি বিরিয়ানি খাও তাতে তোমার কোনো অসুবিধে নেই, কিন্তু বাকি খাবারগুলোকে এইভাবে ম্যানেজ করতে হবে।
ঠিক আছে? তো পিসিওডি নিয়ে যারা শুনছো তারা ভয় পেও না যে তোমাদের সব খাবার বন্ধ হয়ে গেল, সেটা একটা। অ্যান্ড অ্যালকোহল স্ট্রিক্টলি বন্ধ, স্ট্রিক্টলি অ্যান্ড স্মোকিং। মানে আজকাল টিনেজারদের মধ্যে স্মোকিং এর একটা অ্যাডিকশন মারাত্মক, এবং সেটাও কিন্তু পিসিওডির একটা কারণ। সো স্মোকিং একদম বন্ধ। আচ্ছা, থাইরয়েড ও সুগার থাকলে কি খাবো? দেবযানী রায় দেবযানীদি জানতে চেয়েছেন। থাইরয়েড এবং সুগার দুটোই কিন্তু যেভাবে বাড়ছে এবং মারাত্মক আকার নিয়েছে দুটোই, একদম মানে বোধহয় প্রত্যেক ফ্যামিলিতে একজন করে পাবেই। তো যদি একদম এক কথায় বলতে হয়, ব্যালেন্স ডায়েট খাবো। তো এরকম আমাদের একটা মিথ আছে যে থাইরয়েড থাকলে নাকি এই যে শীতকালের সবজিগুলো, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এগুলো নাকি খাওয়া যায় না। তো এটা পুরোপুরি একটা মিথ। তাই একদম মানে যাদের থাইরয়েড আছে তারা নিশ্চিন্তে এগুলো খেতে পারেন। মানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক খাওয়া যায়, প্রত্যেকটা জিনিস খাওয়া যায়। অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়, মানে এইগুলোকে আমরা বলি যে একটা গ্রুপ অফ ভেজিটেবলস, যেটা মানে ক্রুসিফেরাস ভেজিটেবল। মানে এই থাইরয়েড গ্ল্যান্ডের ওপর এদেরকে ইম্প্যাক্ট করতে গেলে মানে আমাদের অন্তত প্রত্যেক দিন কিলো কিলো ফুলকপি, বাঁধাকপি এগুলো কাঁচা অবস্থায় খেতে হবে। আমরা পরিমাণটা জানি না, আমরা খাই না। কিন্তু মিথটা চলে এসেছে আমাদের মধ্যে, এবং আমরা তো কাঁচা অবস্থাতেও এগুলো খাচ্ছি না। এগুলোকে যখন আমরা রান্না করে খাচ্ছি হিটেও, কিন্তু এর মধ্যে যে গয়েট্রোজেনিক সাবস্টেন্সগুলো থাকে, যেগুলো মানে যেগুলোর জন্য বারণ করা হয় যে থাইরয়েড হলে খাবেন না, তো এগুলো কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে যায় হিটে। মানে আমরা সেটা জানি না, এটাই যে শুধু জানি যে আমরা খাবো না। তো নিশ্চিন্তে খান, কোনো অসুবিধা নেই। শুধু যারা থাইরয়েডের ওষুধ খান তাদের উদ্দেশ্যে এটা বলবো যে ওষুধ খাওয়ার অন্তত 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে কোনো খাবার খাবেন না, যে কোনো খাবার। মানে সকালে উঠে খালি পেটে আপনি থাইরয়েডের ওষুধটা খেলেন, তার অন্তত 8 ঘন্টা থেকে 40 মিনিট আপনি কিচ্ছু খাবেন না, তারপরে আপনি নর্মাল খাওয়া দাওয়াটা শুরু করুন। মানে এইটা অনেকে খুব ভুল করে যে চায়ের আগে খেয়ে নিলাম, এই গ্যাপটা দেন না। সো এই থাইরয়েডের ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু আমাদের শরীরে আসে না। ঠিক আছে? তো এইটা একটা একটু মাথায় রাখতে হবে। বাকি শীতকালীন সবজি নিশ্চিন্তে উপভোগ করুন, কোনো সমস্যা নেই। ওয়েট আমরা একটু কন্ট্রোলে রাখতে বলি, যার জন্য চিনি, মিষ্টি এই জাতীয় জিনিসগুলো, মানে যেগুলো একটু ওয়েট বাড়ার প্রবণতা আছে, এইটা অত্যাধিক মাত্রায় নুন, এটাকে আমরা একটু রেস্ট্রিক্ট রাখতে বলি। তো থাইরয়েডে আর অ্যাজ সাচ রেস্ট্রিকশন আমরা এখন কিছু করি না, সব খান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? শুধু ওয়েটটা একটু কম রাখুন। ওকে, এবার তুমি যেটা বললে ডায়াবেটিস, সেটাও কিন্তু মানে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন করে আমরা ডায়াবেটিক পেশেন্ট এখন পাবো, এবং তাদেরও একটা ধারণা আছে যে আমার ডায়াবেটিস আছে মানে আমার বোধহয় সব খাওয়া বন্ধ হয়ে গেল। এই ঠিক শীত পড়ার আগেই প্রচুর প্রশ্ন, আমি কি একটুও গুড় খেতে পারবো না, একটুও পিঠে খেতে পারবো না? তো এবং ডায়াবেটিক যারা, তাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায়, আমি চিনি খাই না, আমি জাগেরি পাউডার খাই। চায়ে তো চিনি খাচ্ছি না, বাতাসা দিয়ে খাচ্ছি, গুড় দিয়ে খাচ্ছি, যেটা কিন্তু একদম ভুল। মানে আমরা যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাবারের বলি যে গ্লাইসেমিক লোড, মানে সেই খাবারটা তুমি খেলে কতটা সুগার বাড়ছে, সেই ভ্যালু কিন্তু গুড়ের, চিনির থেকে অনেক বেশি। গ্লাইসেমিক এলো কোথা থেকে? মানে চিনি খাচ্ছি না, গুড় খেয়ে নিচ্ছি, কেন বলা হয় যে চিনির ভাঙতে একটু কম সময় লাগে আর গুড়ের ভাঙতে একটু বেশি সময় লাগে। সেটাই বলা হচ্ছে যে গুড় নাকি ভীষণ ভালো, চিনি খুব খারাপ, এবং গুড়ের মধ্যে প্রচুর মিনারেলস, এগুলো ভালো জিনিস আমরা পাই। কিন্তু ভেবে দেখো, ওইটুকু মিনারেলস পাওয়ার জন্য আমাকে বোধহয় সারাদিন 1 বাটি করে গুড় খেতে হবে, যেটা আমাদের দরকার নেই। মানে সেই মিনারেলসটা আমরা ফল থেকে পেয়ে যাব। তো একদম ব্যালেন্সড খাবার খান, প্রত্যেক খাবারের সাথে কিছু একটা প্রোটিন রাখুন, যেটা অনেক ডায়াবেটিক পেশেন্ট করেন না। ব্যাস এটাই। আলাউদ্দিন সরকার উনি জানতে চেয়েছেন পাইলস এবং গ্যাস দুটোই আছে, তাকে কি অ্যাডভাইস করবে নাকি? পাইলসের যেটা আমাদের মেন এম থাকে যে তার কনস্টিপেশন প্রিভেন্ট করা, যেন তার রেকটামে কোনো রকম অতিরিক্ত প্রেশার না পড়ে। তো সেই ক্ষেত্রে যেগুলো একদম ময়দা জাতীয় খাবার, মানে ফাইবার নেই এরকম খাবার খাবো না।
অত্যাধিক মাত্রায় খুব স্পাইসি খাবার বা খুব ঝাল তেল মশলা জাতীয় খাবার এগুলো খাবো না। অ্যালকোহল ভীষণ ইম্প্যাক্ট করে, অ্যান্ড স্মোকিং এটাও, এবং ক্যাফিন ইনটেক, কফি, এগুলোও কিন্তু পাইলসের জন্য খুব খারাপ। তো এই কয়েকটা জিনিস খাবো না। একটু আটা রুটি মানে যেগুলোতে একটু ফাইবার আছে সেরকম খাবার খাবো। রেড মিট খাবো না, চিকেন খেতে পারি, অসুবিধে নেই। টক দই পাইলসের জন্য খুব ভালো কাজ করে। অ্যান্ড যে কোনো ধরনের ফাইবার জাতীয় খাবার, সবুজ শাকসবজি, ফল, নর্মাল যেগুলো আমাদের একদম বাড়ির ঘরোয়া রান্না, পাইলসের জন্য এগুলোই খাবো। এবং যাদের এই অ্যাসিডিটি বা মানে কিছু খেলেই গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু একদম হোম রেমেডি আমি তোমাকে একটা বলতে পারি। জাস্ট জিরে, গোলমরিচ অ্যান্ড আদা, এই তিনটে জিনিসকে জাস্ট ফুটিয়ে নিয়ে, তুমি হয়তো মনে হচ্ছে যে আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে, মানে সেই একটা বাংলা কথা আছে না, আইঢাই করছে, তো তুমি এই জলটা একটুখানি বিট নুন দিয়ে জাস্ট সিপ করে চায়ের মতন খাও, দেখবে অনেক গরম ফুটিয়ে জাস্ট ফুটিয়ে ছেঁকে নিয়ে ওর মধ্যে একটু বিট নুন অ্যাড করে জাস্ট 1 কাপ চা খাচ্ছ, এইভাবে খাও তুমি, জাস্ট 15-20 মিনিট পরে দেখবে অনেকটা রিলিফড। মানে এটা কোনো কিছু লাগবে না এটা খেতে। বা যাদের এই মানে ক্রনিক একটা এই সমস্যা আছে, তারা এই জলটা প্রত্যেক দিন খান। কখন খাবে? যে কোনো সময়, যে খাওয়ার আগে পরে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো সময় সারা দিনে এটা প্রত্যেক দিন খান। বাহ। আচ্ছা, শুক্লাদি জানতে চেয়েছেন, জবা চা খেলে কি ক্রিয়েটিনিন কমবে? এটা কিন্তু ভীষণভাবে মানে পেশেন্ট স্পেসিফিক, কারণ যেগুলো এই ডিটক্স টিগুলো হয়, ব্লু টি বলো, ক্যামোমাইল টি, হিবিস্কাস টি যেটা জবা ফুলের চা, এগুলোর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলো আমাদের কিডনির জন্য ভালো। কিন্তু এগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম থাকে। সো এরকম যদি হয় কারোর পটাশিয়াম সবসময় হাই থাকে, তারা কিন্তু এটা খাবেন না। কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই যাদের কিডনির অন্য কোনো সমস্যা আছে, কিন্তু তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে না, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এগুলো একদম নর্মাল রেঞ্জে থাকে। তাদেরকে আমরা খুব পরিমিত পরিমাণে, কারণ তাদের একটা ফ্লুইড রেস্ট্রিকশন থাকে যে সারাদিনে এতটা জল খাবেন, তো খুব পরিমিত পরিমাণে মনিটরের মধ্যে রেখে তাদেরকে আমরা এই ধরনের কোনো চা সাজেস্ট করি। মানে এটা পেশেন্টের উপর ডিপেন্ড করছে তার পটাশিয়াম লেভেল কতটা আছে, যদি বেশি থাকে খাবেন না, খাওয়া যাবে না। বাহ। ব্লাড থিনার মেডিসিন খান যারা, তারা কি ক্যামোমাইল টি খেতে পারবেন? বিলাস ঘোষ আপনি জানতে চেয়েছেন। না, একদম না, খেতে পারবেন একদম না। মানে ক্যামোমাইল টি এর মধ্যে যেটা ব্লাড থিনার তারাই খান যাদের শরীরে ব্লাড ক্লট করে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, এবং ক্যামোমাইল টি এর মধ্যে একটা এরকম অর্গানিক কম্পাউন্ড থাকে কুমারিন বলে, যেটা ঠিক ব্লাড থিনারের কাজকে কন্ট্রা ইন্ডিকেট করে, পুরো উল্টো কাজ করে। সো যারা এই ধরনের ওয়ারফেরিন জাতীয় কোনো ওষুধ খান যেগুলো রক্ত তরল করতে সাহায্য করে, তারা কিন্তু কোনোভাবেই ক্যামোমাইল টি খাবেন না, কারণ এটা ব্লিডিং এর সম্ভাবনা বাড়ায়। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে সোনালী গুপ্ত। সোনালীদি জানতে চেয়েছেন, ডায়াবেটিক পেশেন্টরা কি ডার্ক চকলেট খেতে পারে? নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারে। মানে ডায়াবেটিক পেশেন্টরা, তাদেরকে আমরা ইনফ্যাক্ট প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1টা বা 2টো কিউব, মিনিমাম 70% কোকোয়া আছে এরকম কোনো ডার্ক চকলেট সাজেস্ট করি। আচ্ছা, কেন সাজেস্ট করি না, এই ডার্ক চকলেটের মধ্যে ফ্লাভোনয়েড বলে যে যৌগগুলো থাকে, এগুলো কিন্তু তাদের শরীরে যে ইনসুলিনের কার্যক্ষমতা সেটাকে বাড়ায়, এবং ডায়াবেটিক পেশেন্ট মানে তাদের মধ্যে না একটা ক্রেভিং কাজ করতে থাকে, একটু মিষ্টি খাই, একটু খাই, তো এই ব্যাপারটাকে পুরোপুরি দূর করে দেয়, সেটা একটা। এবং এই ডার্ক চকলেটের মধ্যে যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটাও কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য ভীষণ ভালো। সো ডার্ক চকলেট নিশ্চিন্তে খেতে পারেন, কিন্তু
এরকমও না বলছি বলে পুরো মুঠো সকাল থেকে মুঠো আমি উঠে। খাচ্ছি, সেটাও না। পরিমিত পরিমাণে ডার্ক চকলেট কিন্তু ডায়াবেটিক আচ্ছা। পেশেন্টের জন্য ভালো। ব্যাস, তাহলে আর সোনালিদি চিন্তা নেই, কিন্তু লিমিটে খাবেন। মিমি শেখ জানতে চেয়েছেন পিসিওডি থাকলে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া যায়? খুব ভালো অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া। মানে পিসিওডির ক্ষেত্রে মেইনলি শরীরে যেটা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে ইনসুলিন কাজ করে না। এরকমও খুব ইয়াং 14-15 বছর বয়স হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, এটা কিন্তু তার ডায়াবেটিস নয়, তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সে সুগারটাকে ভাঙতে পারছে না, ব্লাড সুগার তার রক্তে রয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার ভীষণ ভালো কাজ করে, কিন্তু দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, যে অ্যাপেল সিডার ভিনিগার যখন কিনবো তার মধ্যে যেন তার যে মাদার কম্পাউন্ডগুলো সেগুলো যেন বর্তমান থাকে। এটা আমরা মানে বটলের গায়েই দেখতে পেয়ে যাব। মানে মাদার কম্পাউন্ড মানে উপকারী সমস্ত এনজাইম মিনারেলসগুলো ওর মধ্যে থাকবে। তো উইদাউট মাদার আমরা নেব না, কারণ ওটা খেয়ে বেসিক্যালি কাজ হয় না। এবং অ্যাপেল সিডার ভিনিগার আমরা কখনোই খালি পেটে খাবো না। এরকম অনেকেই বলে, অনেকে সকালবেলা উঠে খালি পেটে গরম জলে খেয়ে নেন এবং তারপরে সারা দিনের একটা অ্যাসিডিটি, ভাল লাগছে না, এরকম একটা ফিল হয়। অ্যাপেল সিডার ভিনিগার সবসময় খাবো, কোনো একটা হেভি মিল নেব, সেটা ডিনার হতে পারে, লাঞ্চ হতে পারে, তার অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে। মানে পেটটা মোটামুটি ভর্তি আছে, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ ধরো একটায় করব, 12:30, 12টা 15-20 এই সময় আমরা অ্যাপেল সিডার ভিনিগার খাবো। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হয়, অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরে মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ এটা দাঁতের এনামেলের ওপর একটা অ্যাসিডিক লেয়ার তৈরি করে দেয়, তো সেটা আমাদের দাঁতের জন্য ভীষণ খারাপ। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখো, খুব ভালো পিসিওডির ক্ষেত্রে। বেশ। আসমা আখতার এবং জামাল তালুকদার তারা জিজ্ঞেস করেছেন দুজনের একই ধরনের প্রশ্ন, ইউরিক অ্যাসিড কি খাবো কি খাবো না, কারণ গোড়ালিতে প্রচুর ব্যথা এবং তারা হয়তো জানেন যে ইউরিক অ্যাসিড আছে তাদের। ওকে। তো এই ইউরিক অ্যাসিডটাও কিন্তু এই বিপি, সুগার, থাইরয়েডের মধ্যে একটা অন্যতম রোগ হয়ে এখন দাঁড়িয়েছে ঘরে ঘরে। একদম অনেকেই উত্তর পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু এই থাইরয়েডের মতো একটা মিথ কাজ করে, ইউরিক অ্যাসিড বাড়লে নাকি কোনো বীজ জাতীয় সবজি খাওয়া যায় না। তো ইউরিক একদম মিথ, এটা পুরোপুরি মিথ। মানে ইউরিক অ্যাসিডে যে এই প্লান্ট, মানে ইউরিক অ্যাসিড বাড়ে আমাদের শরীরে যখন পিউরিন এর মাত্রা বেড়ে যায়, তো এই প্লান্ট সোর্স থেকে, মানে উদ্ভিজ্জ যে কোনো সবজির বীজ থেকে যে পিউরিনটা আমাদের শরীরে ঢোকে, সেটা মানে নেগলিজেবল অ্যামাউন্টে শরীরে অ্যাবজর্ব হয়, প্রায় হয় না বললেই চলে। আমরা কতটা ভুল, আমরা শুধু এই টমেটোর বীজ ফেলে খাচ্ছি, বেগুন খাচ্ছি না, মানে যার সাথে ইউরিক অ্যাসিড বাড়ার কোনো সম্ভাবনাই নেই। তো এগুলো নিশ্চিন্তে পয়েন্ট, মুসুর ডালও অনেক সময় ছেড়ে দেন খাওয়া, তার মানে এটাও ভুল, একদম ভুল। কি অবস্থা! তো মানে প্রাণীজ প্রোটিন থেকেই আসে ইউরিক অ্যাসিড, কোনোভাবে শরীরে এফেক্ট করে না, অ্যানিমাল পিউরিনই এফেক্ট করে। তো কি কি জাস্ট 3-4টে জিনিস একদম বাদ রাখতে হয়। সামুদ্রিক মাছ একদম না, যে কোনো অর্গান পোর্শন, মানে মাছের ডিম হতে পারে, মাংসের মেটে হতে পারে, এটা একদম না। রেড মিট একদম না, অ্যান্ড অ্যালকোহল। এই 4টে জিনিস যদি আমি বাদ দিই, বাকি আর কোনো কিছু ইউরিক অ্যাসিডের জন্য আমাদের শরীরে এফেক্ট করে না। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটার পরে পূর্বিতা মণ্ডল, পূর্বিতাদি জানতে চেয়েছেন ইউরিক অ্যাসিডে কি দুধ খাওয়া যায়? নিশ্চিন্তে খাওয়া যায়, মানে একদম যেটা লো ফ্যাট মিল্ক হয়, কারণ ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও যেহেতু পায়ে ব্যথা হয়, সেক্ষেত্রেও আমরা একটা বলি কি ওয়েটটা একটু কন্ট্রোলে রাখতে, যাতে পায়ের ওপর চাপটা না পড়ে বেশি। তো লো ফ্যাট মিল্ক আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কারণ মিল্কের মধ্যে একটা প্রবণতা আছে যে এটা ইউরিক অ্যাসিডকে, মানে পিউরিনকে শরীর থেকে বার করতে হেল্প করে, এবং এর রিঅ্যাবজর্পশন, মানে শরীর আবার এটাকে অ্যাবজর্ব করে নিল, এই প্রসেসটাতেও বাধা দেয়। মানে যে দুটো প্রসেস শরীরের জন্য ভালো, তো সেই দুটো প্রসেসই দুধ সেখানে হেল্প করছে। মানে ইউরিক অ্যাসিডকে বার করতেও হেল্প করছে, বা তাকে আবার পুনরায় শরীরের মধ্যে অ্যাবজর্ব হতেও
বাধা দিচ্ছে। আচ্ছা, দুটো মানে দুটোই ভালো ভালো কাজই দিক, হ্যাঁ। দুধ করছে। সো দুধ নিশ্চিন্তে খাওয়া যায়, কিন্তু লো ফ্যাট মিল্ক। সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এ কে চৌধুরী জানতে চেয়েছেন কিডনির সমস্যা। আমরা একটু আগে ক্রিয়েটিনিন নিয়ে কিছুটা আলোচনা করেছি, তবু কিডনির সমস্যায় কি খাবেন আর কি অ্যাভয়েড করবেন? আমার মনে হয় যেগুলো অ্যাভয়েড করবেন বলা হয়ে গেলেই তো বাকিগুলো মোটামুটি খেতে খাওয়া পারেন। যাবে। কিডনির সমস্যা আমরা যেগুলো রেস্ট্রিক্ট করতে বলি, তিনটে জিনিস: সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস। মানে সোডিয়াম মানে কি, যে কোনো নুন জাতীয় খাবার, মানে শুধু যে আমি নুন খাচ্ছি এটা না, যে খাবারগুলোর মধ্যে নুন লুকিয়ে থাকে, পাঁপড়, আচার, সস, এই জিনিসগুলো খাবো না। পটাশিয়াম মানে যেগুলোতে একটু সবুজ শাক পাতা হতে পারে, ডাল হতে পারে, কলা, লেবু জাতীয় ফল, মানে যেগুলোর মধ্যে পটাশিয়াম খুব বেশি থাকে সেটা খাবো না। অ্যান্ড ফসফরাস মানে দুধ বা ছোট মাছ। মানে অনেকের এরকম ধারণা আছে যে আমার তো কিডনির সমস্যা আছে, প্রোটিন তো আমাকে কম খেতে বলেছে, তাই আমি বড় মাছ খাই না, চারা মাছ খাই। চারা মাছ খান মানে, বা মৌরলা মাছ যেগুলো হয়, উনি তো কাঁটা সমেত খেয়ে নিচ্ছেন। তো কাঁটা মানে বোন মানে হচ্ছে ভরে ভরে ফসফরাস আছে তাতে, কিন্তু উনি সেটাই খাচ্ছেন। ঠিক আছে, তো এই তিনটে জিনিস রেস্ট্রিকশন মেনলি। তার সারাদিনে কতটা ইউরিন হচ্ছে সেই মতো তিনি জল খাবেন, সেটা একটা পেশেন্ট অনুযায়ী একটা হয়। এবং এটাও একটা মিথ আছে যে কিডনির সমস্যা মানে হচ্ছে একদম নো প্রোটিন ডায়েট, আমি প্রোটিন খাওয়া বন্ধ, আমার কিডনির সমস্যা হয়েছে। এটা একটা মিথ। নো প্রোটিন না, ইটস আ লো প্রোটিন ডায়েট। কিন্তু মানে একদম কিডনির সমস্যা শুরুতে, মানে স্টেজ 1, 2, আমরা প্রোটিনের কোনো রেস্ট্রিকশন করি না। শুধু কি প্রোটিন, মানে উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, দুটো কতটা খাবেন সেটা তাদেরকে একটু বলে দিই। কিন্তু স্টেজ 3 বা 4 যাচ্ছে যখন, সেক্ষেত্রে একটু রেস্ট্রিকশন করা হয়, কিন্তু বন্ধ করে দেওয়া হয় না। সো এটা কিন্তু ভীষণভাবে তার রিপোর্ট কি আছে সেই অনুযায়ী, মানে একটা জেনারেল গাইডলাইন বললে এইটুকুই বলা যায়, বাট এগুলো কিন্তু ভীষণভাবে পেশেন্ট, তারপর পেশেন্ট টু পেশেন্ট তো ডিপেন্ড করে, সেটাও একটু ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন। মোটামুটি এগুলো খাবেন না, যেটা রাখি বলে দিলেন। হাইপোগ্লাইসেমিয়া এবং সুগার কমে গেলে কি কাঁচা হলুদ খাওয়া যায়? মাসুদুল্লাহ হাসান আপনি জানতে চেয়েছেন। না, না, কারণ কাঁচা হলুদ আমাদের দেহে সুগার কন্ট্রোল করতে হেল্প করে, সুগার কমাতে সাহায্য করে। এবার যাদের অলরেডি হাইপোগ্লাইসেমিয়া আছে, মানে সুগার কমের দিকেই থাকে, তারাও যদি এই নিয়মিত কাঁচা হলুদ খান, তাদের কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা বাড়বে। তো সেক্ষেত্রে যাদের এরকম সম্ভাবনা আছে, তারা কিন্তু কাঁচা হলুদ এড়িয়ে চলুন। আচ্ছা, মাইগ্রেন ভালো হবে কিভাবে? অভিষেক দে জানতে চেয়েছেন। এটাও এখন কিন্তু প্রচুর মানুষের সমস্যা, এবং এর পেনটা মারাত্মক হয়। তো মাইগ্রেন ভালো হওয়ার কোনো ঘরোয়া টোটকা কি বলতে পারো? হ্যাঁ, ঘরোয়া টোটকা বলতে এক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয়, প্রচুর জল, মানে হাইড্রেশন ভীষণ ইম্পর্টেন্ট। পটাশিয়াম রিচ খাবার মাইগ্রেনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বা কফি, চা কফি, এগুলো ইনস্ট্যান্ট একটা রিলিফ দেয় বলে মনে হলেও অত্যাধিক খাওয়া, মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছে মানে আমি কাপের পর কাপ কফি খেয়ে যাচ্ছি, সেটা কিন্তু আলটিমেটলি মাইগ্রেনের জন্য খারাপ। সেটা হচ্ছে ভাইটামিন বি যুক্ত খাবারগুলো, যেরকম হোল গ্রেনস বা বিভিন্ন ধরনের বাদাম, এগুলো মাইগ্রেনের জন্য খুব ভালো কাজ করে। বিভিন্ন ধরনের সিডস মাইগ্রেনের জন্য খুব ভালো কাজ করে। ম্যাগনেসিয়াম রিচ খাবার যেগুলো হয়, বিভিন্ন নাটস, আমন্ড, ওয়ালনাট, এগুলোও কিন্তু মাইগ্রেনের জন্য খুব ভালো কাজ করে। কলাটা আমরা একটু অ্যাভয়েড রাখতে বলি, কারণ কলা খেলে মাইগ্রেনের যে পেন সেটা কিন্তু বাড়ে, এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো এগুলোই জেনারেল গাইডলাইন হিসেবে। আচ্ছা, অনেকে বলেন যে এই যে জোয়ান বা দারচিনি, আদা, এগুলোর ফোটানো জল খেলে মাইগ্রেনের সমস্যা কিন্তু ঠিক হয়। আদা, যেগুলোর একটু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্যাপার আছে, এই যে তুমি একটু আগে বললে কাঁচা হলুদ, এটাও কিন্তু মাইগ্রেনের জন্য খুব ভালো।
আচ্ছা, সেটা সকালে খালি পেটে খেতে পারে? যে কোনো সময়, যে কোনো সময়। মানে ধরো তোমার আজকে মাইগ্রেনের পেন হচ্ছে, তো তুমি এই আদা, জিরে, কাঁচা হলুদ এগুলোকে ফুটিয়ে তুমি জলটা রেখে দিলে, সেই জলটা তুমি একটু একটু করে খাও। আচ্ছা, এটাও কিন্তু শরীরে ওই যে নার্ভগুলো একদম স্টিমুলেট হয়ে আছে সেগুলোকে আস্তে আস্তে রিল্যাক্স করতে হেল্প করবে। বাহ। আচ্ছা, বুকে কফ জমে আছে, সেই কফটা বের করার জন্য কোনো হোম রেমেডি কি আছে? আর এরকম হলে সে কি ডাব খেতে পারে? এমডি তামিম তিনি জানতে চেয়েছেন। মানে জ্বর সর্দি কি ডাব বা বুকে কফ জমে যাওয়ায় ডাব কি ঠান্ডা লাগিয়ে দেয়? না, এরকম একটা ধারণা আছে যে ডাব খুব ঠান্ডা, এরকমটা নয়। তো নর্মাল টেম্পারেচারে ফ্রেশ ডাবের জল সকালের দিকে খাওয়া যায়। মানে তুমি সন্ধেবেলা আমি ডাবের জল খেতে বলবো না, সকালের দিকে ডাবের জল খাওয়া যায়, কারণ এর মধ্যে এতটাই ইলেকট্রোলাইটগুলো থাকে, সোডিয়াম, পটাশিয়াম এগুলো, তো এগুলো কিন্তু আমাদের শরীরে ইনফেকশন প্রিভেন্ট করতে হেল্প করে। তো ডাবের জল খাওয়া ভালো। যাদের এরকম কফ জমে আছে তাদের ক্ষেত্রে অ্যাজ সাচ ঘরোয়া টোটকা হিসেবে মধু, তুলসী পাতা, আদা এগুলো ভালো কাজ করে। হ্যাঁ, এবং প্রাণায়াম এই ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে। আচ্ছা, ঋতু তিনি জানতে চেয়েছেন, ঋতুদি তার প্রশ্ন, গল ব্লাডারে স্টোন তিনি কি অ্যাভয়েড করবেন আর কি খেলে ভালো? তার জন্য আমরা বলবো একদম ব্যালেন্স ডায়েট, অত্যাধিক ফ্যাট জাতীয় খাবারগুলো একদম বন্ধ রাখুন, রেড মিটটা খাবেন না। দুধ খেলে অনেক সময় মানে গলব্লাডার স্টোন অপারেশনের শুরুতে দুধ খেলে একটু সমস্যা হয়। টক দই প্রত্যেক দিন খান, এবং গলব্লাডার স্টোন অপারেশন হয়ে গেছে এরকম পেশেন্টদের থেকে আমরা জানতে পারি যে আমি একবারে অনেকটা খেয়ে নিতে পারি না, তো তাদের উদ্দেশ্যে বলবো একদম অল্প অল্প করে বারে বারে খান, বাড়ির সমস্ত খাবার খান, কোনো অসুবিধা নেই, শুধু অত্যাধিক তেল মশলা ফ্রাইড খাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন, সেগুলোকে একটু, সেটা তো আমাদের যে কারোর জন্যই ভালো। আচ্ছা, পদ্মকুটির থেকে তিনি লিখছেন যে মোরিঙ্গা পাউডার কি ইউরিক অ্যাসিডে খাওয়া যাবে? খাওয়া যাবে। মোরিঙ্গা পাউডার যেটা সজনে ফুলের ফুল বা পাতা ড্রাই করে সেটাকে ওই পাউডার বানানো হয়, এটা কিন্তু একদম পিউরিন কন্টেন্ট খুব কম থাকে, বা পিউরিনকে এও কিন্তু এই দুধের মতোই কাজ করে, যে পিউরিনকে শরীর থেকে বার করতে সাহায্য করে এবং এর রিঅ্যাবজর্পশনে বাধা সৃষ্টি করে। সো মোরিঙ্গা পাউডার ভালো, খুব ভালো খাওয়া। আচ্ছা, একটা অনেকেই বলে থাকেন সজনে শাক পাতা ফুল হাই প্রেশার হাই বিপি কন্ট্রোলে খুব ভালো কাজ করে, এটা মিথ না? না, এটা ভালো, এটা ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্ল্যাভোনয়েড যে যৌগগুলো থাকে সেগুলো কিন্তু হাই বিপিকে কন্ট্রোল করতে, এবং এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে। যাদের এই হাই বিপি বা হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা বলি কি সোডিয়াম কম খাবেন। সো এই ধরনের খাবারগুলো কিন্তু হার্টের জন্য বা বিপি কম করতে ভালো। আচ্ছা, শ্যামলী দাস তিনি জানতে চেয়েছেন, খুব ভালো প্রশ্ন, এটা অনেকেই জানতে চাইছেন, আমি জানি অনেকের মনে এই প্রশ্নটা আছে, থাইরয়েড এবং কোলেস্টেরল থাকলে কি ঘি খাওয়া যায়? ঘি খাওয়া কি ভালো? ঘি খাওয়া ভালো ডেফিনেটলি, কিন্তু যাদের কোলেস্টেরল আছে খেতে পারে, কারণ এটা একদম রিসেন্ট স্টাডিজে প্রুভড যে খাবারের কোলেস্টেরল মানে একদম নেগলিজেবল পরিমাণে ব্লাড কোলেস্টেরল বাড়ায়। তো এই ঘি, ডিমের কুসুম এগুলো নিয়ে যে আমাদের একটা মিথ ছিল কোলেস্টেরল থাকলে নাকি ডিমের কুসুম, ঘি এগুলো কিছু খাওয়া যায় না, সেটা কিন্তু একদম ঠিক না, খাওয়া যায়। কিন্তু এই খাওয়া যায় বলছি মানে আমি মানে পরোটার পর পরোটা ঘিতে বানিয়ে খেতে শুরু করলাম সেটাও না, কারণ ঘি অত্যাধিক ক্যালোরিযুক্ত একটা খাবার, এবং ঘিয়ের মধ্যে কিছু পরিমাণ হলেও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। সো আমি সারাদিনে 1 টিস্পুন ঘি ভাতের সাথে নিয়ে খেলাম, ভীষণ ভালো কাজ করে। বা যাদের থাইরয়েডের
সমস্যা আছে তাদের জন্য। এবং তোমাকে আমি এর আলোচনা শুরুর আগে বলছিলাম না যে একটু এনার্জি দরকার হয়। তো এই যে ব্ল্যাক কফির মধ্যে আমরা বলি যে যারা এক্সারসাইজ করছে তারা যদি এই এক্সারসাইজ করার আধ ঘন্টা আগে ব্ল্যাক কফির মধ্যে জাস্ট একটুখানি হাফ টিস্পুন ঘি অ্যান্ড লাইম জুস দিয়ে খায়, এটা কিন্তু তাদের ওই উপকারী যে হরমোনটা ডোপামিন সিক্রিশনে খুব ভালো সাহায্য করে। সো ঘি ভালো, কিন্তু পরিমিত পরিমাণে। আচ্ছা, কিডনিতে পাথর হলে কি খাওয়া ঠিক না, শর্মিলা চ্যাটার্জি জানতে চেয়েছেন। কিডনিতে পাথর হলে আমরা সবার আগে দেখি যে কি টাইপের পাথর। মেনলি আমরা দেখতে পাই যে ক্যালসিয়াম বা ফসফরাস জাতীয় পাথরগুলোই থাকে। তো এই ক্ষেত্রে আমরা অত্যাধিক পরিমাণে প্রাণীজ প্রোটিন একদম বন্ধ রাখি। যেগুলো একটু অক্সালেট জাতীয় খাবার হয়, যেমন পালং শাক, বিট, এগুলোকে একটু বন্ধ রাখি। কফি একটু বন্ধ রাখি, অ্যান্ড রেড মিট। এই চারটে জিনিস একটু মানে একদমই খাবো না এটা নয়, কিন্তু রেস্ট্রিক্টেড। অ্যান্ড প্রচুর পরিমাণে জল খেতে বলি, যে হাইড্রেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। পুদিনা পাতা অ্যান্ড মেথি এই কিডনি স্টোন বার করতে খুব ভালো সাহায্য করে। তো প্রত্যেক দিন আগের দিন রাতে কাঁচের গ্লাসে যদি একটু মেথি অ্যান্ড পুদিনা পাতা ভিজিয়ে রেখে পরের দিন আমরা সেটা খাই, সেটা কিন্তু আমাদের কিডনি স্টোনের জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা, সুপ্তি চৌধুরী 72 বছর বয়স, তিনি জানতে চেয়েছেন টিউমার অপারেশন, তারপর গ্যাস অ্যাসিডিটি বেড়েছে। আচ্ছা, গ্যাস অ্যাসিডিটির জন্য তুমি একটু আগে জানিয়েছো একটা ঘরোয়া টোটকা, কিন্তু টিউমার অপারেশনও হয়েছে, উনি কি এটা খেতে পারবেন? নিশ্চিন্তে খেতে পারবেন। এবং 72 বছর এজ বা টিউমার অপারেশন হয়েছে মানে তার একটু প্রোটিন জাতীয় খাবারগুলোকে অল্প অল্প করে বারে বারে প্রত্যেকটা খাবারের সাথে, মানে হয়তো একটু ভাত কম খাবো, তার সাথে অন্তত মাছটা যেন একটু থাকে। বা উনি যদি ভেজিটেরিয়ান হন, একটু ডাল বা সয়াবিন, মানে কিছু একটা প্রোটিন যেন প্রত্যেকটা খাবারের সাথে থাকে। তাহলে কি হয়, ওই পোস্ট অফ রিকভারির ক্ষেত্রে এটা খুব ভালোভাবে সাহায্য করে। আচ্ছা, আর টোটকাটা তুমি আরেকটু বলে দাও যে গ্যাস অ্যাসিডিটির জন্য। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে জিরে, গোলমরিচ, আদা তিনটেকে ফুটিয়ে ছেঁকে নিয়ে তার মধ্যে একটুখানি বিট নুন দিয়ে এই জলটা প্রত্যেক দিন যদি আমি খাই, গ্যাস অ্যাসিডিটি ভালো হয়ে যাবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এমডি মোহিত জানতে চেয়েছেন কি খেলে শ্রবণ শক্তি বাড়বে, মানে বধিরতা দূর হবে, হয়তো উনি কানে শুনতে পান না, তো এটা কি খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে? কিছুটা হতে পারে। মানে দেখো, এরকম নয় যে আমি এগুলো খেলেই আমার কানের ফাংশনিং ভালো হবে, এরকমটা না। যেগুলো আয়রন জাতীয় খাবার, যেগুলো একদম শুরুতে বললাম, আয়রন জাতীয় খাবার খুব ভালোভাবে হেল্প করে। পটাশিয়াম রিলেটেড খাবারগুলো, যেগুলো আমাদের একদম ইনার মানে ইয়ার, যেটা মানে একদম ভিতরের পার্টে ব্লাড সার্কুলেশন ভালো করতে হেল্প করে। ম্যাগনেশিয়াম এই ক্ষেত্রে খুব ভালো, মানে যে কোনো বাদাম জাতীয় খাবার, ডার্ক চকলেট এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ভাইটামিন B12, মানে ওই যে কোনো ধরনের হোল গ্রেনস জাতীয় খাবার, মানে আটা, ডালিয়া, ওটস, মানে এইগুলো যদি আমরা প্রত্যেক দিন রাখি, এইগুলো উপকারে আসতে পারে। কিন্তু এরকম না যে এগুলো খেলেই উনি কানে খুব ভালো শুনবেন। আচ্ছা, তন্ময়দা জানতে চেয়েছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তো কি খেলে বাড়বে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু এখন ভীষণ কমন, কারণ ওই আমাদের সানলাইট এক্সপোজার একদম নেই। তো একটু সকালবেলা বাইরে হাঁটাহাঁটি করুন, একটু যোগা করুন। ক্যালসিয়াম খুব ভালো ভাইটামিন ডি অ্যাবজর্পশনের ক্ষেত্রে সাহায্য করে। তাই যে কোনো ক্যালসিয়াম রিচ খাবার, মিল্ক প্রোডাক্ট, ডিমের কুসুম, এগুলো খুব ভালো কাজ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেগুলোতে থাকে, লাইক যে কোনো সামুদ্রিক মাছ, ওয়ালনাট, এগুলোতে খুব ভালো থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সিডস হতে পারে, দুধ হতে পারে, এবং সেলেনিয়াম, জিঙ্ক, এগুলোও কিন্তু ভাইটামিন ডি শোষণের ক্ষেত্রে শরীরে খুব সাহায্য করে। তো এই ধরনের ফ্রেশ একদম শাকসবজি, বাজারে একদম কাছাকাছি পাওয়া যায় কোনো টাটকা ফল,
এগুলোও কিন্তু মানে এগুলোতে হয়তো ভিটামিন ডি থাকে না, কিন্তু এগুলো ভিটামিন ডি অ্যাবজর্পশনের ক্ষেত্রে শরীরে খুব সাহায্য করে। তো এই জিনিসগুলো রাখতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের মানে খাবারে ভিটামিন ডি খুব কম পরিমাণে থাকে, তো যেটুকু থাকে সেটুকুই আমরা নিয়ে নেব। অ্যান্ড একটু কিন্তু আমাদের সানলাইট এক্সপোজার দরকার, সকালের দিকে অন্তত 15 মিনিট একটু বাইরে থাকুন, একদম সকালে। মানে আমি বলছি না যে বেলাতে আপনি ডিরেক্ট সানলাইট 10টা-11টা পর্যন্ত, তারও আগে একদম আর্লি মর্নিং এর যে মিষ্টি রোদটা, সেই রোদটা একটুখানি গায়ে লাগান, এটা খুব দরকার। পিসিওডি নিয়ে তুমি একটা বিষয় বলে দিলে, আমাদের একটা মোটামুটি গাইড দিলে খাওয়ার, কিন্তু যাদের পিরিয়ডসের সময় খুব ক্র্যাম্প হয়, প্রচণ্ড অসহ্য পেন, এটা প্রায় প্রত্যেকটা মেয়েই ভোগে এই সমস্যায়, তো তাদের ঘরোয়া টোটকায় কিছু খাওয়া দাওয়াতে রাখলে কি সেই পেনটা কমতে পারে? হ্যাঁ, খুব হেল্প হয় এই ক্ষেত্রে। প্রথমে আমরা বলি যে প্রচুর জল, কারণ যেহেতু একটা হিউজ ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন মারাত্মক হয়। খেজুর এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে পিরিয়ড ক্র্যাম্পের জন্য। কিশমিশ খুব ভালো কাজ করে, পাকা কলা ভীষণ ভালো কাজ করে, ডার্ক চকলেট ভীষণ ভালো কাজ করে এই ক্র্যাম্পটাকে ঠিক করতে। এবং যে কোনো ধরনের ডিটক্স টি, যেগুলো ক্যামোমাইল টি হতে পারে, হিবিস্কাস টি, ব্লু টি, এগুলোও কিন্তু পিরিয়ড ক্র্যাম্পের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, আমি একটা জায়গায় পড়ছিলাম যে জোয়ান ফুটিয়ে যদি জল খাওয়া যায় সেটাতেও নাকি কিছুটা পেন রিলিফ হয়। তো খেতে পারে যে কোনো গরম জল, একটু জোয়ান বা আদা, যদি একটু লিউকওয়ার্ম ওয়াটার সিপ করে করে খাওয়া যায়, সেটা ভালো কাজ করে। এবং একটা জিনিস আমি বলবো যে অনেকে এরকম আছে পিরিয়ড ক্র্যাম্পের সময় কোনো হট ব্যাগ ইউজ করো, সেটা না বলবো, কারণ এখন সেটা না, এখন প্রচুর ডক্টর এটা বারণ করছেন যে গরম নয় ঠান্ডা দাও। মানে তখন তো গরম দিলে আমরা আরামটা বেশি ফিল করি, ঠান্ডা দিলে একদম আইস প্যাক যদি দিই, গরম দিলে কি হয় আমাদের আরামটা খুব ইনস্ট্যান্ট হয়ে যায়, যে আমি ইনস্ট্যান্ট না, কিন্তু আবার তারপরেই হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু এই পেনটা আবার ব্যাক করে। কিন্তু এটা যদি আমরা আইস প্যাক দিই, গরম কি করছে আমাদের এই যে ভেনগুলোকে, যে মাসেলগুলোকে খুব স্টিমুলেট করে দিচ্ছে, যার জন্য এটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট। এবং আইস প্যাকের একটা টেন্ডেন্সি থাকে খুব সুদিং এফেক্ট, মানে এই পেনটা কমতে হয়তো 5 মিনিট কম, মানে 5 মিনিট দেরি হবে, কিন্তু এটা একটা লং টার্ম স্টে করবে। এবং এটা পরবর্তীকালে যে আবার কালকেও পেনটা হচ্ছে, এটাও কিন্তু হয় না। তো যারা এরকম প্রশ্ন করো বা এরকম সমস্যা আছে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এটা ট্রাই করে দেখো। আইস প্যাক কিন্তু ভীষণ ভালো কাজ করে এই পিরিয়ড ক্র্যাম্পের ক্ষেত্রে, রাদার দ্যান হট ব্যাগ। কিন্তু আমরা এতদিন হট ব্যাগই দিতাম, আমরাও তাই। খুব ভালো একটা টিপস পেলাম। হট ব্যাগ না, আইস দাও, ঠান্ডা দাও, জিনিসটাকে রিল্যাক্স করো, স্টিমুলেট করার দরকার নেই। আচ্ছা, তাহলে জিনিসটা লং টার্ম স্টে করবে। আচ্ছা, আরেকটা প্রবলেম খুব কমন এবং প্রচুর প্রশ্ন আছে, চুল পড়ে যাচ্ছে, কি করব, কি লাগাবো। কিন্তু আমার মনে হয় যে এটার ইন্টারনাল বিষয় কিন্তু অনেক বেশি, বাইরে থেকে গাদা গাদা দামি দামি শ্যাম্পু প্যাক লাগিয়ে কিচ্ছু হয় না, মানে 5 to 10% কাজ হয় না। কিন্তু আমি যদি ভেতরে ঠিকঠাক খাওয়া দাওয়া করি, এটা যদি একটু গাইডলাইন দাও। হ্যাঁ, চুলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রোটিন ইনটেক তার নেই, তার প্রচুর চুল পড়ছে, আমি এই লাগিয়েছি ওই লাগিয়েছি, কিন্তু তার যখন আমরা হিস্ট্রিটা নিই সারাদিনের, যে সে কী খায়, দেখা যায় যে তার প্রোটিন ইনটেক 0। এই চুল তৈরি হবে কোথা থেকে, তার চুল স্ট্রং হবে কোথা থেকে? প্রোটিনই তো নেই ডায়েটে। তো প্রোটিন ইনটেক ভীষণভাবে বাড়াতে হবে। এই চুল পড়ার ক্ষেত্রে যে কোনো ধরনের বাদাম জাতীয় খাবার খুব ভালো। মানে আমরা বাদাম কোনো একটা অয়েল চুলে লাগাই, কিন্তু আমরা বাদাম খাই না, এটাই তো। যে কোনো বাদাম জাতীয় খাবার খুব ভালো কাজ করে এক্ষেত্রে। অ্যান্ড এই যে শীতকালের সবজিগুলো, বিট, গাজর, লাউ, পালং শাক, আমলকি, এইগুলো যদি আমরা প্রত্যেক দিন ব্লেন্ড করে অ্যাজ আ জুস ফর্মে যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি, চুল এবং স্কিন দুটোই কিন্তু ভীষণ ভালোভাবে
কাজ করে। সেটা সকালের মোটামুটি যে কোনো ব্রেকফাস্টের সময়, মিড মর্নিং এর টাইমে হতে পারে, একদম আর্লি মর্নিং হতে পারে, যে কোনো সময়। যে এই ভেজিটেবল জুসটা এটা কিন্তু খুব ভালো কাজ করে স্কিন অ্যান্ড হেয়ার হেলথের ক্ষেত্রে। আচ্ছা এখন এই স্ট্রোক আর হার্ট অ্যাটাক এটা খুব বেশি শোনা যায়, হার্টের সমস্যা খুব কম এজ থেকে, এখন আর বয়স্কদের রোগ নয়। একদম। তো হার্ট ভালো রাখতে কি কি খাওয়া দাওয়া করা যেতে পারে? হার্ট ভালো রাখতে বাড়ির খাবার খান, অত্যাধিক চা কফি ইনটেক না, অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড স্ট্রেস মানে যেটার মেন কারণ, তো এইগুলোকে একটু বাদ দিয়ে বাড়ির খাবার খান। চেষ্টা করুন মানে বেশিরভাগ সময় আপনি অফিসে আছেন, যতটা খাবার বাড়ি থেকে ক্যারি করা যায়, মানে আপনাকে একদম সেই পাত পেরে বসে ভাত ডাল সবজি দরকার নেই, কিন্তু লাঞ্চটা করুন বাড়ির খাবার দিয়ে। আর ওই সন্ধেবেলা বেরিয়ে মানে জানি যে কলকাতার ফাস্ট ফুডের ওই মানে অ্যাট্রাকশনটাকে অ্যাভয়েড করা যায় না, বাট স্টিল ওই ফাস্ট ফুডের তেলটা খুব খারাপ, কারণ ওটা বারবার রিইউজ হচ্ছে। তো এই তেলটা বাদ দিয়ে যদি খেতেই হয় একটু বেকড কিছু খাবার খান। তো এইগুলোকে একটু, আর নিয়মিত এক্সারসাইজ, যেটা কিনা হার্টের মধ্যে এই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে। বা স্ট্রোকও তো তাই, যে হঠাৎ করে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে ব্রেনে, তো সেই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে। নিয়মিত এক্সারসাইজ, মানে 1 ঘন্টা করার দরকার নেই, অন্তত 10-15 মিনিট এক্সারসাইজ করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, যেটা ভীষণভাবে দরকার। তেল, হ্যাঁ সেটা তো আছেই। আচ্ছা তেল নিয়ে একটা খুব ভালো ইস্যু তুমি তুললে, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্ন, সর্ষের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল নাকি ঘি, কি খাবে, মানে কোন তেলটা খুব ভালো খাওয়ার? আর এখন তো আবার ট্রেন্ড উঠেছে যে সর্ষের তেলই নাকি খাওয়া ভালো, সর্ষের তেলই খাওয়া ভালো একদম। মানে মাঝে বাকি কোনো অ্যাডভার্টাইজ আমরা দেখবো না, দরকার নেই একদম। মানে তুমি দেখবে যে আমাদের ধরো আজ থেকে 30-35 বছর আগে, তখন কিন্তু এত তেল ছিল না এবং মানুষের মধ্যে এত রোগও ছিল না। তো এগুলো কিন্তু না, ওই অলিভ অয়েল এগুলো কিন্তু ভীষণভাবে একটা মার্কেট পলিসি, দরকার নেই। কারণ ইন্ডিয়ান যে আমরা খাবারগুলো খাই সেগুলো কিন্তু আমরা ভেজে খাই, আমরা বেক করে খাই না। সো আমাদের অলিভ অয়েল খাওয়ার দরকার নেই। এই যখনই হাই হিট যাচ্ছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে সর্ষের তেল, যে অনেক পরে গিয়ে ভাঙছে। এই অলিভ অয়েল তুমি জাস্ট হিট দেবে, সে কিন্তু ব্রেক করে গিয়ে তার যে ওই স্মোকিং পয়েন্টে পৌঁছে যাবে। দেখবে সর্ষের তেল গরম হয়ে ওই ধোঁয়াটা উঠতে সবচেয়ে বেশি সময় লাগে। সো যখনই আমরা কোনো ডিপ ফ্রাইড জিনিস খাবো, মানে সব সময় সর্ষের তেল, কিন্তু আমরা বলি যে তেল একটু কম্বাইন করে ব্যবহার করো। মানে সর্ষের তেলে হয়তো 1-2 ফ্যাটি অ্যাসিড নেই, যেটা হয়তো অন্য কোনো সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েলে রয়েছে। তো কিন্তু দুটো তেলকে একসাথে মিক্স করবে না, যে এটা 1 চামচ এটা 1 চামচ দিলাম, এভাবে না। দুটো রান্না হচ্ছে, একটা সর্ষের তেলে করো যেটা একদম ডিপ ফ্রাইড, যেটা একটু কম ভেজে রান্না হচ্ছে, ওটার মধ্যে কোনো হোয়াইট অয়েল দাও। মানে এটাও আমরা ভুল করতাম এতদিন যারা করেন, এই এতটা সর্ষের তেল একটুখানি সাদা তেল মিক্স করে দিলাম। দুটো তেলকে মিক্স করবে না, কারণ দুটোর স্মোকিং পয়েন্ট আলাদা। মানে সে স্মোকিং পয়েন্টে পৌঁছে গেছে, সর্ষের তেল তখনও যায়নি। সো দুটোর স্মোকিং পয়েন্ট আলাদা। সো দুটো তেলকে মিক্স করব না, আলাদা আলাদাভাবে কম্বাইন ফর্মে খাবো। অ্যান্ড ঘিটা তো আগেই বললাম, সারাদিনে 1 চামচ ঘি আমরা প্রত্যেক দিন খেতে পারি, এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। খুব ভালো থেকো রাখি, আর এরকমভাবেই সবাইকে ভালো রেখো। খুব সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দিলে। আপনারা যারা দেখছেন, যারা বলেন যে আপনারা তো উত্তর দেন না, এত প্রশ্ন করছি আমার উত্তর কোথায়, একটু জানাবেন প্লিজ। দেখলেন তো আমরা সময় ধরে ধরে কিন্তু সবার প্রশ্নের গুরুত্ব দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ আপনারা হয়তো বলবেন প্রচুর প্রশ্ন এখনও বাকি রয়ে গেছে, সেটা তো একটা এপিসোডে সম্ভব নয়। আমরা চেষ্টা করব রাখির মতো, রাখিকে বা তার মতো আরও কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এনে যদি আপনাদের প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে রাখির মতো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায়। তাহলে যেগুলো রাখি বললো অবশ্যই মেনে চলুন। প্রশ্নের উত্তরগুলো তো পেয়েই গেলেন, ভালো থাকুন। আর অবশ্যই এই পডকাস্টগুলো কিন্তু দেখবেন, অনেক ভুল যেটা মাথায় ভরে আছে সব পরিষ্কার হয়ে যাবে, আর যেটা জানতে চান তারও উত্তর পেয়ে যাবেন। ভালো থাকুন, ভালো থেকো তুমিও, সবাই ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ।